আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরও শুকরিয়া আদায় করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবেই সৃষ্টি করেননি। তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর দোস্ত, সকল নবীদের রাসূল, যার জন্য এই সমস্ত তামাম দুনিয়ার সকল কিছু সৃষ্টি করেছেন, সেই শ্রেষ্ঠ মানবের একজন পাপিষ্ঠ উম্মত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদেরকে। আমরা শেষ নবীর উম্মত, তার জন্য আবারও শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতেই যার জন্য বর্তমানে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি, স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় দাঁড়াতে পেরেছি, তারা হচ্ছে ছাত্র সমাজ। আর সেই ছাত্র সমাজের যার বুকের তাজা রক্ত বুলেটের আঘাতে বের হয়েছে, তিনি জানতেও পারেননি যখন বুলেটটা তার গায়ে এসে লাগে। আমরা সকলেই ভিডিও ফুটেজটা দেখেছি। তখনও তিনি বুঝতে পারেননি যে তার বুকের মধ্যে তাজা একটি বুলেট আঘাত করেছে। তিনি রাস্তার এপার থেকে ওপার পর্যন্তও কিন্তু গিয়েছিলেন, তারপরে মাটিতে লুটিয়ে পড়ে তার বুকের তাজা রক্তের বিনিময়ে আজকের দ্বিতীয় স্বাধীন এই বাংলাদেশ। আমরা সেই মানুষটার ঋণ কখনোই শোধ করতে পারবো না। আসলে এই পৃথিবীতে যারাই তাদের সবটুকু দিয়ে, মানুষদের জন্য সবটুকু দিয়ে, জীবন দিয়ে পৃথিবী থেকে চলে যায়, সে তো পৃথিবীর কোনো স্বাদ আর ভোগ করতে পারে না। সে কিন্তু পৃথিবী থেকে চলে যায়, আর তার এই পৃথিবী থেকে চলে যাওয়ার বিনিময়ে একটা দেশ, একটা জাতি, মানুষগুলো অধিকার ফিরে পায়। সেই আবু সাইদের নামটি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশের পক্ষ থেকে। আমি লাইভের শুরুতেই আমার প্রাণপ্রিয় ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ ভাই বোনেরা, যারা ফেসবুক ব্যবহার করেন, আমার আইডির সাথে যুক্ত আছেন, সকল ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার যারা আছেন, দেশে বিদেশে যারা আছেন, যেখান থেকে আমার লাইভটি দেখবেন, যারা মুসলমান আছেন, আমি তাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু ভাই আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। ইতিমধ্যেই অনেকে আমাকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই জানতে চেয়েছেন কেমন আছি। আলহামদুলিল্লাহ ভাই, অনেকটাই অসুস্থ ছিলাম, তা আপনারা প্রতিদিন লাইভে ভিডিওতে দেখেছেন। তো এটাও আল্লাহর রহমত, কৃপা এবং আপনাদের সকলের দোয়া। অনেকটাই সুস্থ আছি আল্লাহর অশেষ রহমতে এই মুহূর্তে, আলহামদুলিল্লাহ। আমি আশা করি আল্লাহ পাক আপনাদেরকেও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে আসলাম আজকে লাইভে, যা পূর্বে পোস্টের মাধ্যমে আপনাদেরকে অবগত করেছি। ৯টা বাজে লাইভে আসবো।
তারও কিছুক্ষণ পরে আসলাম। আমি প্রথমেই আপনাদেরকে বলতে চাচ্ছি, ভালো কাজ করতে গেলে কাজটা ভালো কিনা সেটা করার পরেই সেটার রেজাল্ট আসলে তখনই ভালো মন্দর বিশ্লেষণ করা যায়। যেই কোনো বৃহত্তর কাজ করতে গেলে সেই কাজে হাজারটা বাধা আসবে। যারা কাজ করতে পারে না তারা ঘরে বসে বসে সমালোচনা করবে। এটা শুধু এই গ্রাম পুলিশের ক্ষেত্রে না, প্রত্যেকটা জাতির ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গাতেই একটা গ্রুপ থাকে, তারা শুধু সমালোচনা করে। তারা ঘরে বসে বসে যারাই কাজ করে তাদের নিয়ে তারা সমালোচনা করে, তাদেরকে বলা হয় সমালোচক। তাদের কাজই হইল সমালোচনা করা। কোনো বৃদ্ধ লোক তিনি পাহাড়ের নিচে গিয়েই পাহাড়ের উপর দিকে তাকিয়ে সে ভাববে যে ওই পাহাড়টায় ওঠা সম্ভব না, কখনোই সম্ভব না। অথচ রাঙামাটি জেলায় যেই বড় একটি পাহাড় আছে, কালা পাহাড় নাম, উচ্চতাটা আমার সঠিক খেয়াল নেই, সেই পাহাড়ের সর্বোচ্চ উঁচুতে আমি কিন্তু উঠেছি। কিন্তু একটা বৃদ্ধ লোক সেখানে গিয়ে সেই পাহাড়ে ওঠার সাহস সে করবে না। সে বলবে কি যে পাহাড়ে ওঠা সম্ভব না, এটা তার মুখের বাণী হবে যে পাহাড়টাতে ওঠা সম্ভব না। কিন্তু আমাদের মতো যারা ইয়াং জেনারেশন আছে তাদের দ্বারা আবার ওই পাহাড়ের সর্বোচ্চ উঁচুতে ওঠা সম্ভব। তো সেক্ষেত্রে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি আপনাদের যে সম্ভব না যারা বলে তাদের একটা গ্রুপ আছে, তারা বলে শুধু সম্ভব না, তারা কাজ করবে না, অলস কাজ করবে না, তার কাছে সম্ভব না। যে কাজ করে তার কাছে অসম্ভব বলতে কোনো শব্দ তার কাছে থাকে না। চেষ্টা করলে সব কিছুই সম্ভব। সততা, নিষ্ঠা। আমি কিন্তু আগেও বলেছি, শরীরের ঘাম কখনো বেইমানি করে না, শরীরের ঘাম কখনোই বেইমানি করে না। যারা যে যখন যেখান থেকে লাইভটি দেখবেন অবশ্যই অনুগ্রহপূর্বক আমার ফেসবুক ফ্রেন্ড হিসেবে একটা শেয়ার দেবে। আর এই যে কোনো জায়গায় রাজনীতি করতে গেলে বিরোধী পক্ষ থাকেই, তারা কখনোই যত উন্নয়নই করা হোক তারা কখনো স্বীকার করবে না, এটাই বাস্তব স্বাভাবিক। আর গ্রাম পুলিশের দীর্ঘদিনের 30 বছর, 35 বছর, 40 বছরের একটি কমিটি যখন তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, একবার 2017 সালে রিট পিটিশন মামলার মাধ্যম দিয়ে এই গ্রাম পুলিশের মাঝে আমি পরিচিত লাভ করেছি, আপনারা দেখেছেন। সেটাও রাষ্ট্রের বিরুদ্ধে। আমি কারো কমেন্ট দেখব না, কারণ কমেন্ট দেখলে লাইভ হয় না। কমেন্টে 2-4 জন বিরোধী পক্ষের লোক থাকে, তারা নেগেটিভ উত্তর দেয় কমেন্ট করে। সেগুলো দেখতে গিয়ে লাইভে মূল কথাগুলো হারিয়ে ফেলি, তাদের উত্তর দিতে গিয়ে তখন আর কথা বলা হয় না। তো সেক্ষেত্রে আমি কারোর কমেন্টই দেখছি না, আপনারা ক্ষমা করবেন আমাকে। আমি পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আবারও আলহামদুলিল্লাহ বলতেছি যে আল্লাহ কিন্তু আজকে সুন্দর কথা বলতে পারতেছি আমি। অন্যান্য দিন আমার কথা আপনারা ক্লিয়ার বুঝতেও পারেন না, আমি কথা বলতে পারি না। আজকে কিন্তু আমি কথা বলতে পারতেছি এবং উচ্চ কণ্ঠে কথা বলতে পারতেছি। এটা আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া। বলতেছে আমি লালমিয়া পারলে মুখিয়াত দিয়ে বলুক আমি গ্রাম পুলিশের কাছ থেকে কোনো একটা টাকাও খাইনি। মুফাজ্জল বলে আপনি মুখিয়াত দিয়ে বলে দেন। আচ্ছা, মুফাজ্জল এই মুহূর্তে লাইভে বলতেছে লাল মিয়া বুকে হাত দিয়ে বলুক আমি গ্রাম পুলিশের 1 টাকাও খাইনি, এটা তার প্রশ্ন। আচ্ছা, আপনারাই বলুন, যারাই এই মুহূর্তে যুক্ত আছেন, বান্দরবনের বান্দর ফেল হবে এই বান্দর। আমি বুকে হাত দিয়ে বলতেছি, আগেও বলছি, গ্রাম পুলিশের আমি যখন কাজ করি তখন গ্রাম পুলিশের টাকা দিয়ে আমি গেঞ্জি কিনি, জুতা কিনি, গ্রাম পুলিশের টাকা দিয়েই আমি ঢাকাতে থাকি, খাই, পড়ি। গ্রাম পুলিশের টাকা খরচ করেই আমি ঢাকাতে যা কিছুই করি, গ্রাম পুলিশের টাকা খরচ করে করি। আমি বুকে হাত দিয়ে বলতেছি, অনেক সময় গ্রাম পুলিশ 5,000 দিয়েছে, লাগতেছে 20,000, 15,000 টাকা। আমি সেটা আমাদের গ্রুপের কাছ থেকে কারো কাছ থেকে পারলে আনি, তাদের কাছে না থাকলে আমি ব্যক্তিগতভাবে সেটা ভরি। এটা আজকে প্রথম না, আমার লাইভের প্রতিটা লাইভেই আমি সেটা স্বীকার করি। মুফাজ্জল পারলে বুকে হাত দিয়ে বলেন যে যতদিন আমার সাথে ঢাকা ছিলেন আপনি তো দীর্ঘদিন যাবত এখন ঢাকা আসেন না, কেন আসেন না? কারণ এখন টাকা, গ্রাম পুলিশের টাকা আর পান না, লালের সাথে নেই, এখন টাকার যন্ত্রণা নিয়েও নেই। যতদিন লালের সাথে ছিলেন সপ্তাহে একদিন বাড়ি গেছেন, টাকা নিয়ে গেছেন, বাড়িতে বাজার করে দিয়েছেন, বাড়ি ভর্তি বাজার করে দিয়েছেন। প্রতি মাসে আপনার পিছনে 20,000 টাকা তখন খরচ ছিল।
জুতা এক জোড়া কিনে নিয়ে গেছেন, ছেলের বয়স আপনার বয়স প্রায় সেম সেম, উঁচা লম্বা সমান সমান, আপনার এক জোড়া জুতা কিনে নিয়ে গেছেন, একটা প্যান্ট কিনে নিয়ে গেছেন, একটা শার্ট কিনে নিয়ে গেছেন। বাড়িতে যাওয়ার পরে ছেলের গায়ে সেগুলো ছেলের পছন্দ হয়ে গেছে, জুতা জোড়া রেখে দিয়েছে, প্যান্ট রেখে দিয়েছে, শার্ট রেখে দিয়েছে, আবার ছিঁড়া জুতা, ছিঁড়া প্যান্ট, ছিঁড়া জামা গায়ে দিয়ে ঢাকায় আসছেন, আবার আপনাকে কিনে দিতে হয়েছে। পারলে আপনি একটা কথা মিথ্যা হইলে আপনি বুকে হাত দিয়ে পুরান হাতে নিয়ে বলেন যে লাল মিয়া মিথ্যা কথা বলতেছেন। আমি তো বলতেই আছি যে এই যে আমি বর্তমান আছি, যে এই যে রুমটাতে আছি, আপনারা রুমটাতে, এই যে রুমটাতে আছি, এরকম 3টা রুম বর্তমানে বরাদ্দ আছে। এই আমরা যারা এখানে কাজ করতেছি বর্তমানে 3টা রুম বরাদ্দ আছে। তো এই 3টা রুমের সমস্ত খরচ গ্রাম পুলিশ টাকা পাঠায়, সেগুলো দিয়ে আমরা করতেছি, সেগুলো দিয়ে আমি করতেছি। আমি কখনোই অস্বীকার করি না। মুফাজ্জল ভাই কত টাকা দিয়ে আপনার কাছে সেটা, ভাই মুফাজ্জল 20,000 টাকা একবার আয়না দিয়ে দিছিল তার বউয়ের স্বর্ণ গয়না বন্ধক রেখে। মুফাজ্জলকে 30,000 টাকার স্বর্ণের গয়না আমি কিন্তু লাইভে বলেছিলাম, 20,000 টাকা দিয়ে কিনে দিয়েছিল, এই বন্ধক রেখে না বিক্রি করে আয়না আমার হাতে টাকা দিয়েছিল। 20,000-এর পরিবর্তে তাকে 30,000 টাকা দিয়ে রাঙামাটির ফোরকান ছিল, ফোরকান যদিও এখন গ্রাম পুলিশ নাই, ফোরকানকে ফোন দেন, 30,000 টাকা দিয়ে, 28,000 কত টাকা দিয়ে আরো 8,000 টাকা ভরে তার গয়নাটা, অন্য একটা গয়না পছন্দ হইলো, সেই গয়নাটার দাম আরো 8,000 9,000 টাকা বেশি, আরো 8-9,000 টাকা বেশি দিয়ে তার বউর জন্য সেই গয়নাটা কিনে দিলাম। ও এই বাইতুল মোকাররমের মার্কেট থেকে। বাইতুল মোকাররম বাংলাদেশের শ্রেষ্ঠ মসজিদ, সেই মসজিদের আমিন জুয়েলার্স না কোন জুয়েলার্স থেকে কিনে দিলাম। পারলে এই সাদিক ব্যক্তিটাকে, অনেকেই তাকে আপনারা ফেরেস্তা ভাবেন, তিনি ফেরেস্তাটাকে জিজ্ঞেস করেন যে লাল মিয়া লাইভ করতেছে, লাইভে এই কথা বলছে, আপনার বউর গয়না কি লাল মিয়া কিনে দিছে? যদি মুসলমানের জবান থাকে তার, আমার কথার ব্যাখ্যাটা তাকে করতে বলেন। তাকে 28,000 কত টাকা, 30,000 টাকার মতো দিয়ে তাকে সেদিন সেই গয়নাটা কিনে দেওয়া হয়। 20,000 টাকা এনে আমার হাতে দেয়, তাও দেয় না, 15,000 টাকা দেয়, কি বাবদ তার খরচ হয়, ও টাকা আসতে খরচ যায়, লাস্টে 15,000 টাকা আমার হাতে দেয়। ডাইরেক্ট কি বলো, সমস্যা নেই বলো। ও বলতেছে যে আপনার মাধ্যমে জাতীয়করণ হবে না, অডিও ক্লিপ ওর কাছে আছেন, আপনি লোকের কাছ থেকে টাকা দিচ্ছেন। আচ্ছা, সব নিয়ে লাইভে আসলাম। আমার কমিটি এটা ফাটা কেস্টের কমিটি, মুফাজ্জলের পিটানের কমিটি, এটা হলো ফাটা কেস্টের কমিটি। এই কমিটিটা কিন্তু ইয়াং জেনারেশনের কমিটি, বৈষম্য বিরোধী কমিটি। আমি একটা ভিডিও ছেড়েছি যে এই কমিটিতে যারা থাকবে, এই প্রত্যেকটা রুমের ভাড়া 1200 টাকা করে, এখানে 3টা রুম বরাদ্দ আছে, 3-3600 টাকা। কিছু গ্রাম পুলিশ সদস্য কমেন্ট করে যে 7,000-8,000 টাকা কিভাবে লাগে। উনি সারা জীবনে, ওনার জীবনে ঢাকায় আসেননি, উনি কিভাবে জানবে যে কিভাবে এই টাকাগুলো খরচ যায়। এই যে 3টা রুমের ভাড়া, 3-3600 টাকা ভাড়া গেল। এবার এই মানুষগুলো এক বেলা খাইতে গেলে লাগে 1,000 টাকা। এখনো সচিবালয়ের চারিদিক থেকে ঘুরে, সচিবালয়ের চারিপাশ থেকে ঘুরে আমি রুমে এসে লাইভে আসলাম। আপনারা আমাকে কিন্তু ঘাম শরীর দেখতেছেন, ঘাম। গতকাল শুক্রবার গেছে, এই শুক্রবারেও কিন্তু এনাইম 12 টাকার লেগে এলে যে 12 টাকা এনে আনছি, দিছ আচ্ছা, ভালো হয়েছে। তো এই যেই শুক্রবারও আছি, শনিবারও আছি, আমারও তো বউ ছেলে মেয়ে আছে নাকি, সেগুলো বাদ দিয়ে ঢাকাতে কিন্তু পিকনিক করার জন্য আমরা রই নাই। নাইমের ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটা প্রত্যেক মুহূর্তে ভিডিও কল দেয়, কান্দে। কি নাইম কিসে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো সেক্ষেত্রে এই 4,000 টাকা রুম ভাড়া, একবেলা খাইতে গেলে 1,000 টাকা লাগে, এই 7,000-8,000 টাকা। এখন লাইভে তো সব কিছু বলা যায় না। পর থেকেই বিড়ি সিগারেট, পুরুষ মানুষ যারা আছে খায়, বিড়ি সিগারেট খায়, পান খায়, চা খায়, সব মিলিয়ে 7-8 হাজার টাকা, 10,000 টাকা খরচ চলে জায়গা। আরও লোক আছে
তারা আমার থেকে একটু দূরে আছে, তারা তাদের খরচ দিয়ে এখানে আছে। ইমরান সহ আরও 3-4 জন লোক আছে, তারা আমার ধারে কাছে থাকলে তাদের খরচগুলোও আমি বহন করি আমার ধারে কাছে যখন থাকে। সব মিলিয়ে এই মুহূর্তে ঢাকাতে 20 জন, আমাদের কমিটির 20 জন ছেলে এখানে ঢাকাতে আছি আমরা। কালকে 1 থেকে 150-200 লোক কালকে হবে আমাদের। পরশু দিনও সোমবারও 100-150 লোক আমরা ঢাকাতে থাকবো। ভাই যারা দ্বন্দ্বের কথা লিখতেছেন, দ্বন্দ্বের কথা তাদেরকে বলেন, এটা দ্বন্দ্বের কমিটি, এই কমিটি এটা ফাটা কাস্টের কমিটি, এটা আলাদা বৈষম্য বিরোধী কমিটি। দেখে সবাই ভয় পায় ভাই, ওদের মনের ভিতরে ভয় ঢুকছে। কথা শুনেন, আমি আপনাদের লাইভ দেখে কমেন্ট পড়বো না ভাই। আমি বলেছি যে এই কমিটিতে যারা থাকবে সাধারণ গ্রাম পুলিশের কাছ থেকে 1 টাকা কেউ তুলতে পারবে না। আমি লাল মিয়ার এই কয়দিনে 7.5 লক্ষ টাকা গিয়েছে, 7.5 লক্ষ টাকা। তদ্রূপ এই কমিটিতে যারাই থাকবে, এটা তারা জানে, এটা বাড়িতে বসে থাকে মানুষ জানবে না। তারাই জানে যে কোনো আন্দোলন সভা সমাবেশ করতে গেলে সেখানে টাকা খরচ যায়, টাকা ছাড়া সেই আন্দোলন সভা সমাবেশ এগুলো করা যায় না। এটাই একটা জেলা আন্দোলন করতে গেলে যারা জেলা কমিটি করছে তারা জানে 20-40 হাজার টাকা খরচ যায় ওই জেলা কমিটি করতে গিয়ে। আর ঢাকাতে কেন্দ্রীয় একটা প্রোগ্রাম 9 দিন 10 দিন চালানো, আর আজকে থেকে চালাচ্ছি না, এই পর্যন্ত 7.5 লক্ষ টাকা আমার খরচ গিয়েছে, আমার নিজের টাকা। এটা আপনারা গ্রাম পুলিশেরা অনেকেই টাকা দিয়েছেন, তাদের টাকা খরচ গিয়েছে, সমস্ত টাকা এখানে। কারণ তাদের টাকা দিয়ে হইলে আমার টাকার খরচ যাইতো না। আপনাদের টাকা খরচ শেষে আমার 7.5 লক্ষ টাকা খরচ গিয়েছে। আমি এখানে বলেছি যে 64 জন নেতা যারা আসবে আমার মতো হতে হবে তাদেরকে, আমার মতো। মুফাজ্জলের মতো কোনো ফকির নেতা আমি আমার 64 জনের মধ্যে নেব না। যার ঢাকা আসতে গেলে তাকে 3,000-4,000 টাকা ভাড়া বিকাশ করে আগে পাঠাইতে হয়, তার ঢাকা তাকে আনতে গেলে, যাইতে গেলে আবার 3,000-4,000 টাকা তার বাড়িতে শুধু গাড়ি ভাড়া বাবদ তাকে দিতে হয়। সে এসি ছাড়া চলতে পারে না, এসি গাড়ি ছাড়া সে চলতে পারে না। তার চকরি আসতে হয়, 500 খরচ লাগে চকরি আসতে, ওইখান থেকে 1,500-2,000 টাকা ভাড়া, খাবার দাবার মিলিয়ে তাকে 3,500 থেকে 4,000 টাকা দিতে হয়। ওই মুফাজ্জল তো এখন আর টাকা নাই। আগে তো লালের সাথে যখন ছিল প্রতি সপ্তাহে বাড়ি যাইতো টাকা আসতো, মাস ভরা টাকা থাকতো। এখন কেন টাকা থাকতে পারেন না আপনি? কারণ এখন লালের সঙ্গে নাই। লাল গ্রাম পুলিশের কাছ থেকে যে টাকা নেয় সেগুলো গ্রাম পুলিশের কল্যাণে, লালের সাথে কমিটির যারা থাকে তাদের পিছনে ব্যয় করে, কল্যাণে ব্যয় করে তারপরে বাড়ি যায়। এটাই লালের ধর্ম। এখন আমি বলে দিয়েছি যে 64 জেলা থেকে 64টা লালের মতো মন মানসিকতা থাকতে হবে, যে এখানে গ্রাম পুলিশের কল্যাণে আমরা মামলা আগামী মামলার যে তারিখ আছে এই তারিখে মামলার কাজ করব। এই মামলার ব্যাপারেও বলতেছি। মুফাজ্জল সাহেব বলছে যে খুলনার জিয়া নাম্বারে এটা ফোন লাগাও, নাম্বার তো এই ফোনে না, এটা আরেক বেজালে ফেলাইলে খুলনার জিয়ার নাম্বারটা বাইর করে খুলনার জিয়ারে ফোন লাগাও। তিনি বলেছে এই মামলার সমস্ত কাজ খুলনার জিয়া করতেছে, খুলনার জিয়াকে সহযোগিতা করুন। আসলে বাড়ি বৈশা থেকে রাজনীতি করতো। মুফাজ্জলের মাথাটা কিন্তু বর্তমান নষ্ট হয়ে গেছে। মুফাজ্জলের, হ্যাঁ রে ভাই এখন মারবেন, এটা এখন মারলে তো দুম বন্ধ হয়ে যাবো। কয়লা আছে না? কয়লা নয়, এইটা না মারে কয়লানো লাগলে ভাই, এটা মারেন না, এটা মারলে ধুম বন্ধ হয়ে যায় একবারে। বাড়ি বসে থেকে তো নেতাগিরি করে, সে আর কি জানে? যার টাকা আসাই বন্ধ হয়ে গেছে, এখন আর টাকা আসতে পারে না। মুফাজ্জলের মতো কোনো ফকির রাজনীতিবিদ গ্রাম পুলিশের আমি নেব না। গ্রাম পুলিশের মধ্যেও স্বাবলম্বী লোক আছে, যারা স্বাবলম্বী, হ্যাঁ স্যার, গ্রাম পুলিশের মধ্যেও যারা স্বাবলম্বী তারাই গ্রাম পুলিশের নেতৃত্ব দেবে। প্রত্যেক জনের এই বর্তমানে 20 থেকে 50 হাজার টাকা আমাদের এই সমস্ত কাজের জন্য আমরা মামলাটা শুনানি নিষ্পত্তি দ্রুত মামলা নিষ্পত্তি করাবো। ওই এখানে মামলার কোনো সভাপতি নাই, মামলার প্রধান বাদী উজ্জ্বল খান, তিনি প্রতিদিনই হ্যাঁ ভাই মুফাজ্জল বাদ দেন, ধন্যবাদ ভাই, অবশ্যই বাদ দেবো। কিছু কথা আছে, আজকে একটু সময় বেশি লাইভ করব, আপনাদের দোয়ায় যেহেতু আমি একটু সুস্থ, আপনাদের সাথে মনের আবেগগুলো, মনের কথাগুলো এতদিন আমি খুব একটা বলতে পারিনি, অসুস্থ সেই কারণে বলতে পারিনি। আজকে বলবো, একটু ধৈর্য
একটু ধৈর্য নিয়ে লাইভে থাকেন। যে সাহসিকতার সাথে আমার যে ভাইগুলো ঢাকা এসেছিলেন রাজপথে, আপনারা আমার সাহস দেখে গিয়েছেন, আমার কাজ দেখে গিয়েছেন, ঠিক সেই সাহসিকতার সাথেই এই মামলাতে আমরা যাব, মামলা শেষ হবে, সেটাও আপনারা প্রমাণ পাবেন। আমরা মামলাতে যাওয়া মাত্র এই মামলাটা শেষ হয়ে যাবে। সেটা ভাই একটু ভারে, আপনাদের কমেন্টগুলো আমি পরে দেখব, আপাতত আপনারা থাকেন। এইখানে এই প্রথম ধাপেই আমি ডাইরেক্ট লাইভে বলতেছি, ওনারা এই কি জানি ওই পোলাটার নাম শরীয়তপুরের ভিডিও ক্লিপ সার্চে শরীয়তপুরের ওই পোলাটার নাম জানি কি, ভাই মোনাস্টেন একটা খেয়ে নেন। হ্যাঁ ভাই, শোনা ভাই, ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য। সোহেল সৈয়াল ভাই, খাবো, আনা আছে, খাবার দাবার খেয়ে খাবো, ধন্যবাদ ভাই। সোহেল সৈয়াল, ওনার কাজই হলো সয়ালগিরি করা। উনি আমাকে অন্য নাম দিয়ে ফোন দিয়েছিলেন যে ভাই আমরা আপনার পক্ষের শরীয়তপুর জেলার প্রতিনিধি থাকতে চাই। তো কিভাবে কি, আমি ওনাকে বললাম যে ভাই এখানে যদি শরীয়তপুর জেলা থেকে আমার সাথে থাকতে চান, 1 লক্ষ টাকা দেওয়ার মন মানসিকতা আপনাকে থাকতে হবে, যে 1 লক্ষ টাকা এখানে আমি নিজের পক্ষ থেকে ব্যয় করব। আপাতত 50,000 টাকা, যদি তাও না পারেন আপাতত 20,000 টাকা দিতে হবে। আমাদের অফিস নিব আমরা, গ্রাম পুলিশ লো আপাতত বাস্তহারা জীবনের মতো বাসদের অফিসে বসতে হয়, জাসদের অফিসে বসতে হয় গ্রাম পুলিশকে। বিভিন্ন দলীয় অফিসে যে গ্রাম পুলিশকে বসতে হয়, গ্রাম পুলিশ মিটিং করতে হইলে পিছনে জাসদের ব্যানার থাকে, গ্রাম পুলিশের মিটিং করতে হয়। এটা হচ্ছে বাস্তহারা জীবনের মতো। যার জীবনটা বাস্তহারা জীবন, যেমন অনেকেই দেখেন এই যে বেদেরা নৌকায় পানির মধ্যে থাকে, বাস্তহারা একটা জীবন, তাদেরকে বাস্তহারা জীবন বলে। গ্রাম পুলিশের জীবনটাও বাস্তহারার মতো। আমরা 45,870 জন মানুষ, আমরা কেন বাস্তহারা থাকবো? আমাদের ঢাকাতে অফিস থাকবে, নিজস্ব অফিস থাকবে, নিজের অফিসে নিজের সাইনবোর্ড থাকবে। যখন খুশি আমরা তখন অফিসে বসবো, মিটিং করবো। তুমি কি লাইভে যুক্ত হইতে পারবা? যুক্ত হইতে পারবা না? আচ্ছা, তুমি ফোনেই বলো, কথাগুলো ফোনে বলো। মোহাম্মদ রাসূলুল কারীম, ভিডিও উপস্থিতি এবং সোশ্যাল মিডিয়ার গ্রাম পুলিশ ভাই বন্ধুরা, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বলার তেমন কিছু নেই, কিন্তু বলার অনেক কিছু আছে। এই মামলা সংক্রান্ত বিষয় আমি যখন কোর্টে শরণাপন্ন হই, তখন আমার কোর্ট কর্তৃক একটা প্রশ্ন করে যে মামলার 1 নম্বর বাদী কে। তখন আমি বললাম যে মামলার 1 নম্বর বাদী হচ্ছে লাল মিয়া। তখন আমারে বললো যে তারে কি আমাদের সামনে আনতে পারবে, আর সে কি তোমাদের কথা শুনবে? তখন আমি বললাম যে ইনশাল্লাহ তারে বললে সে না হবে না, বা না বলার কোনো অপশন নাই। তারপরে আমি দোস্তরে ফোন দিই লাল মিয়ারে। ফোন দেওয়ার পরে সে আমার কথায় সাড়া দেওয়ার পরে আমি একটু আপনার আমাদের মামলা সংক্রান্ত বিষয় যারা জড়িত ছিল, শুধু উজ্জ্বল ভাই ব্যতীত আমি আর সবার এই বিষয়টা অবগত করি। আমরা একদিন ঢাকায় মিলিত হব, আপনারা সবাই আসেন। কিন্তু আসতে গোপালগঞ্জের গাউস ভাই আর আসছে লাল মিয়া আর আমার খুলনা জেলাতে আমরা 3 জন যাই। মোট 7 জনে আমরা ওই জায়গায় উপস্থিত থাকি। তাই গিয়ে সেই স্যারের সঙ্গে কথাবার্তা বলি, একটু অনেক কথা বলার পরে আমরা একটু মিট করে আমরা সেই স্যারের নির্দেশ মোতাবেক যতগুলো কাজ করছি, লাল মিয়া হয়তো তার লাইভে দেখবেন বা ফেসবুক আইডিতে দেখবেন, সে আমার ডাকে সারা দিয়ে একবার গাড়িতে একবার মোটরসাইকেল এরকম লাইভ তো অটোমেটিকলি আসে, এবং মানে সুপ্রিম কোর্টে আসার পরও লাইভ করে। এবারে বাদ বাকি একটা পোস্ট করেছে, পোস্টে আমার সেই বাইরের ছবি দেশে একটা
স্টিকার দিয়ে রেখে দিয়ে ছবিটা পোস্ট করে। এরকম প্রমাণ তার কাছে ছিল বা সে করছে, আমি লাল মিয়ারে নিয়ে এই কাজগুলো সম্পূর্ণ করেছি। কিন্তু এই যে তার পরবর্তী যে সময়টা সিচুয়েশনটা তৈরি হয়েছে, এর ভিতর হাসিনা গভর্নমেন্ট থাকাকালীন দোস্ত আমার কাছে অবস্থান কর্মসূচি পালন করে। যদি আমি আমার অর্থনৈতিক ভাবে ওটা সাবমিট করি, মানে টাকা পয়সার একটা বিষয় থাকে, তো সেই যে করি আর দোস্ত ওই জায়গায় করে, করার পরে যে কোনো কায়দায় 17 নাম্বার সিরিয়াল পর্যন্ত ছিল। আমরা হয়তো টাকার ম্যানেজমেন্ট করতে পারছিলাম না বিধায় আমরা সেই মামলাটা চূড়ান্ত শুনানি তালিকায় নিতে পারিনি। পরবর্তীতে যায় মামলা ফিস হয়ে যায়। তারপরে হচ্ছে কিনা আপনার 2 নম্বর কোর্টে কেসটা হস্তান্তর করে, মনে হয় মে মাসের 7 তারিখে সম্ভবত। 2 নম্বর কোর্টে যখন পূর্ণাঙ্গ বেঞ্চ 6 সদস্য বিশিষ্ট যে বেঞ্চটা তৈরি হয় ইনায়তুর রহিম স্যারের মাধ্যমে, ওই জায়গায় আমাদের মামলাটা ঈদের আগে শুনানি করার একটা সুযোগ ছিল, কিন্তু আমরা অর্থনৈতিক কারণে সেটা যে কোনো জায়গায় পারিনি। কিন্তু লাল মিয়া আমরা 2 জন দোস্ত মিলে আমরা কিন্তু এই কাজগুলো করেছি। পরবর্তীতে আসার পর এই যে রাষ্ট্র যখন বৈষম্য বিরোধী আন্দোলনের যে রূপরেখা তৈরি হলো, এ টু জেড সমগ্র বাংলাদেশ যে সিচুয়েশনে পরে ধাবিত হলো, এরপরে আর কি আমরা চেষ্টা করি। করার পরে এই যে আমাদের আন্দোলন চলাকালীন অবস্থায় ঢাকাতে সবাই অবস্থান করে, 10-12 গ্রাম পুলিশ অবস্থান করে। ওই সময় অনেক টাকা আমার যায়। তারপরে দোস্তরে আমি সেই সময় ফোন দিই যে দোস্ত এই ব্যাপার, তুমি একটু স্যারের সাথে কথা বলো। সেও কিন্তু সেই সময় যায় কথা বলে বা স্যারের চেম্বারে যায়, স্যারের সঙ্গে অনেক কথাবার্তা বলে। বলার পরেও আমরা কিন্তু দুঃখের বিষয় এটা যে আমরা সিনিয়র ব্যারিস্টার নিয়োগ বলতে যে অ্যামাউন্টটা দরকার হয়, কিন্তু আমরা সেটা করতে পারি, যার কারণে আমাদের একটু বিলম্ব হয়। কিন্তু এই বিষয়টা আমার দপ্তরের প্রতি আমি কল করে রিকোয়েস্ট করবো যে আমরা যারা মূলত রিটের সাথে অন্তর্ভুক্ত ছিলাম বা এখনো আছি, আমি অস্বীকার করব না যে মোফাজ্জলরে আমি ভাই বলি, আমার লাল মিয়া দোস্ত করে চাচা বলে, বাপজান বলে, এটা কোমর বলে। তা আমরা যারা আছি, উজ্জ্বল আছে আর তার সঙ্গে আনুষঙ্গিক যারা আছে, আমরা আর দ্বিধাদ্বন্দ্ব না রেখে আমরা সামনে কিভাবে সম্মিলিত ভাবে এই রায়টা বাস্তবায়ন করা যায়, আপিল রায় মোকাবেলা করে আপনার মানে হাইকোর্টের রায়টা সুপ্রিম কোর্টে বহাল রাখা যায়, এই লক্ষ্যে যত প্রকারের শ্রম চেষ্টা আছে আমরা এটা সবাই মিলে করবো। আর বর্তমানে একটা কথা না বললে নয় যে লাল মিয়ার আইডিতে যতগুলো পোস্ট হয়, লাল মিয়া বা টুজাল খান, সে কিছু না করলেও কিন্তু একবার মুখ বললেও তাতে দেখে, মানে চোখ দিয়ে দেখে। তাইতে আমি 47,000 যে গ্রাম পুলিশ পরিবারটা আছে, এরা বড় কষ্টে দিন যাপন করছে। আর সংগ্রাম যাই বলেন, যেটা আনসার বা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে সিচুয়েশনটা সুপ্রিম করে মানে সচিবালয় যা করলো, এরপর তো প্রত্যেকটা মানে সরকারি চাকরিজীবীদের মাঝে একটা আতঙ্ক দোস্ত, যে তোমারে একজনে কমেন্ট করছে যে উনি যাদের নাম বললো তাদেরকে প্রত্যেককেই জুতা মারে এড়িয়ে দিতে হবে, গায়ে আগুন জ্বলে। তুমি যে উজ্জ্বল খান মোফাজ্জলের নাম বলছো, এতে আবার কমেন্টের উত্তর দিল যে এদের প্রত্যেককে জুতা মারা দরকার। মানে কে বলে? সাধারণ গ্রাম পুলিশ কমেন্ট করতেছে। আচ্ছা যাই দোস্ত, খুব অল্পতে শেষ দেও, খুব গরম। তোমার কথা শোনার জন্য আমি ফ্যান বন্ধ করে রাখছি। খুব অল্পতে শেষ দেও, অল্প। হ্যাঁ অল্পতে আমি শেষ দেবো। আছি আমরা সবাই গ্রাম পুলিশ, আমরা একদম দ্বিধা দ্বন্দ্ব সবকিছু ভুলে এই যে ছাত্র সমাজের যে উত্থানে নতুন বাংলাদেশ রূপ নেছে,
সেই নতুন বাংলাদেশের রূপেও আমাদের গ্রাম পুলিশের একটি নাম চলে আসছে। দোস্ত ওইটি বাদ দাও, এই যে এখন যে বৈষম্য বিরোধী সরকার আছে, তাও এই দেশে বিএনপি আছে, শোনো বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, আরো 4-5টা দল আছে। কখনোই কোনো দেশে একটা দল থাকে না, দল 4-5টা থাকেই। না না, তারপরেও আমাদের তো একটা সমন্বয়ের বিষয় আছে, আমরা সেই লোককে সেই কথাগুলো বলবো। এখন বাদ বাকি উপর আল্লাহর হাত। এখন আমরা আছি, থাকবো, দেবো। যারা তোমার মানে ক্রান্তি লগ্নে যেসব বন্ধু ছিল, আমি লাল মিয়ারের উদ্দেশ্য করে বলছি, তোমার ক্রান্তি লগ্নে যে বন্ধু ছিল, সুস্থ যারা ছিল, তারা যে কোনো কায়দায় ডিভাইডেড। তুমি তাদের সব দিকগুলো স্বেচ্ছায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়ে সামনে একটা মানে একত্রিত হয়ে মিলিত হয়ে যে কাজটা করলে ভালো হয়, এই 47,000 গ্রাম পুলিশের জন্য সেই কাজটা করবা। এবং আমি তোমার প্রতি করজোরে রিকোয়েস্ট করবো দোস্ত, আমি শুনছি অনেক একটা কাহিনী ঘটে গেছে, আমি চাচ্ছি না যে আর কোন গ্রাম পুলিশের মাঝে এরকম আচ্ছা দোস্ত, ধন্যবাদ। আমি আমারও করতে দাও, আমি যেহেতু করতেছি, আমি কিন্তু মুফাজ্জলের মতো সরকারি ঘরে থাকি না, মুফাজ্জলের মতো সরকারি ঘরে থাকি না, যে সরকারি বিল্ডিং এ গুচ্ছগ্রামের ওই বিল্ডিং এ থাকুম আর বড় বড় লেকচার দেব, তা থাকি না। আল্লাহর রহমতে বাপের সম্পদ অনেক খুইয়া ওইখানে টাকা ব্যয় করছি। ওই হুমায়ুন রশিদ রংপুরের একটা গ্রাম পুলিশ আছে, গত কয়েকদিন আগে ফোন দিয়ে আমার কাছে মাপ চায়, আজকে অবশ্যই কমেন্ট করতেছে। আমি লাল মিয়ার ডাকে 15-20 হাজার গ্রাম পুলিশ ঢাকা ঢুকছে। আমি লাল মিয়া যোগ্যতা আছে দেখে 15-20 হাজার গ্রাম পুলিশ আমাকে বিশ্বাস করে, আমার উপর ভরসা করে ঢাকাতে ঢুকছে। 45,000 গ্রাম পুলিশ, সেখানে পোস্ট অবশ্যই অনেকেই মৃত আছে, পোস্ট খালি আছে, সব মিলিয়ে দেখা গেছে যে 40,000 গ্রাম পুলিশ রানিং আছে। তার মধ্যে অর্ধেক গ্রাম পুলিশ আমার ডাকে ঢাকা ঢুকেছে, বাকি অর্ধেক ঢুকতে পারেনি। অনেকের কাছে টাকা নাই, অনেকের কাছে অর্থনৈতিকভাবে দুর্বল, টাকা নাই। এখন 90%, শতকরা 90% গ্রাম পুলিশ লাল মিয়ার পক্ষে আছে। হুমায়ুন রশিদ তো যে টিনের ঘরে ঘুমায়, ও মনে করে যে গ্রাম পুলিশে এখানে সবাই একেবারে হতদরিদ্র। আমি এখানে আমার দিন চলে না, তার জন্য আমি রাজনীতি করতে আসি নাই। আমি রাজনীতি করতে আসি বৈষম্য দূর করতে হবে। বাংলার মাটিতে স্বাধীন বাংলা আসে এই বৈষম্য দূর করার জন্য আসছি। আমি ফকির দেখে এখানে আসি নাই, আমার সেই যোগ্যতা আছে। সচিবালয়ে ঢুকে আমি সচিবকে বলেছিলাম, ডাইরেক্ট সচিবকে, আমাকে নাইম বারবার পায়ে পাড়া দিতেছিল, সচিবকে বলেছিলাম যে স্যার আমরা কিন্তু স্যার ফকির না, গ্রাম পুলিশ যদি ভাবেন যে গ্রাম পুলিশের ভাত জুটে না, এখানে সব গ্রাম পুলিশ তা না স্যার। কিছু কিছু জেলাতে এক একজন গ্রাম পুলিশ আছে স্যার, অনেক বড় লোক ফ্যামিলির, তাদের চাকরি হয়েছে। এই অনেক ক্ষেত্রে দেখা গেছে চেয়ারম্যানের আত্মীয়, মেম্বারের আত্মীয়, ওই সুবাদে তারা এখানে চাকরি নিয়েছে, কিন্তু বাড়ির অবস্থা অনেক ভালো তাদের। তো এখানে স্যার সব ফকির না, আমার ভাত জুটে না, সেই কারণে স্যার আমি এখানে আন্দোলন করতে আসিনি। এটা আমি আমার সচিবালয়ের ঢুকে সচিব স্যারকে বলছিলাম, তখন নাইম আমার বারবার আমার পায়ে পাড়া দিছিল যে ভাই এগুলো বলার দরকার নাই। কেন আমি এখানে আমার বৈষম্য দূর করতে আইছি, যে 24 ঘন্টা গ্রাম পুলিশ দায়িত্ব পালন করে, তার বেতন 6,500 টাকা, এটা কোন আইনে এটা, এইটার জন্য আমি এখানে আসছি। এখানে আমি ভিক্ষা নিতে আসিনি যে আমার দিন চলে না, আমাকে ভিক্ষা দেন। তো যাই হোক, এখানে ওই হুমায়ুন রশিদের ঘরে উপরে টিনের ঘর, ও যদি ওর মতো সকলকে ভাবে তাহলে ভুল ভাববে। এটা গর্বের কোনো বিষয় না, এই আল্লাহর দুনিয়ায় সকল শ্রেণীর মানুষ দিয়েই আল্লাহ তৈরি করেছে, সকলের দরকার আছে, কিন্তু নিজের মতো সবাইকে ভাবলে হবে না, এখানে সব ধরনের মানুষই আছে। তো যাই হোক দোস্ত, খুব অল্পতে বিদায় নাও, আমি কিছু কথা বলে বিদায় নেব লাইভ থেকে। বলার আর কি আছে, আমি তোমারে আবারও বলতেছি, আমি আমার দোস্ত লাল মিয়ার কাছে করজোরে রিকোয়েস্ট করতেছি, তুমি এই 47,000 গ্রাম পুলিশের কল্যাণের লোকে যেরকম ডাক দিত, তোমার তাকে হলো 10 থেকে 12,000 গ্রাম পুলিশ ঢাকাতে হাজির হয়েছে। আমার ধারণা আরো 10,000 সাথে হাজির হবে ইনশাল্লাহ। রায় পরবর্তীতে তুমি আমি বলি দোস্ত, এই রায় সম্পর্কিত এমন কোনো কাজ তুমি করে না যাতে তোমার থেকে একটা আঙ্গুল তুলে একটা গ্রাম পুলিশ একটা কথা বলতে করে। কথাটা কিন্তু ক্লিয়ার করতো, তুমি সবাই সমষ্টিগত ভাবে দাওয়াত করো, ইনভাইট করো, কে আসলো কে না আসলো সেটা দেখার বিষয় নয়। কি কইছি বলবে, তুমি সবাই তোমার জিনিসটা সবাই ফলো, তুমি জানো না। আমার ফোন নেই, আমার অ্যান্ড্রয়েড ফোন নেই, তারপরও আমি আমার সচিব স্যারের ফোন নেই, যার ফোন আছে সবারই কিন্তু ফলোয়ার, আমি নিজে তোমার ফলো দিয়ে তাকে ইসে রাখি, মানে তারা দেখো। কি কইছি বদলে, আমি তোমার কাছে রিকোয়েস্ট করে বলতেছি,
যে তুমি কোনো কথা নেই, কোনো কাজ নেই, তুমি এমন কোনো কথা বলবো না যে একটা গ্রাম পুলিশের গাইতে পড়ে। আমার প্রশ্ন বলো, আর কাজ করতেছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, কিন্তু এই সামনে যে গ্রাম পুলিশের সুদিন আসবে, এটা সবাই বলে যে তোমাদের একদিন সুদিন আসবে। এই দিনটা তো আমাদের মাধ্যমে, তোমার মাধ্যমে, সকলের মাধ্যমে হোক। আমি আচ্ছা দোস্ত, ধন্যবাদ। তাহলে ভালো থাকো। যেহেতু মোবাইলে কথা অনেকেই ক্লিয়ার বুঝেও না, তারপরও অনেক কথাই তোমার আমি বলছিলাম এটা খুব খারাপ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দোস্ত, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ ওকে। তো যাই হোক, আমি পরবর্তীতে জিয়া আসবে, জিয়া আসলে জিয়া সরাসরি লাইভে আমার সাথে থেকে কথা বলবে, এটা আমি আশা করছি। আর মনে অনেক কথাই আছে, বাড়ি বসে বসে ওই নেতাগিরি বহুত করা যায়। যারা বাড়ি বসে বসে কমেন্ট করতেছেন তাদের বলার কোনো ভাষা নাই। এখানে টাকা স্যার অনেকেই বলেন যে এই দায়িত্ব অন্যদেরকে দেওয়া হোক। আপনি কালকে রোববার ঢাকা আসেন, দায়িত্ব আপনাকে দেব 7 দিনের জন্য। ইন্ডিয়ান ছবির মতো আমি লিখিত আকারে দায়িত্ব আপনাকে দেব। আপনি 7 দিন দায়িত্ব পালন করেন, 7 দিন। কি কোন কাগজ দেহ কোনো সিবি দিয়ে পড়ছে কিনা আমার কাছে তো নাই। কি লেখা কাগজ দিছ? কালকে কেন্দ্রীয় কমিটির সম্মতি করবে, এখানে অনুপস্থিত রাখবে, বহিষ্কার করেছেন। আর এই কমিটি এইটা যে কালকে আমি আরেকটা নাম বলবেন সকলের সম্মতিক্রমে গতকাল আমাদের কমিটির মিটিং গিয়েছে। কালকে সকলের সম্মতিক্রমে রেজলিউশন আকারে কয়েকজনকে রদবদল করা হয়েছে, কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে, বৈষম্য বিরোধী কমিটি থেকে। আমি তাদের নামের তালিকাটা প্রকাশ করছি। গোলাম মুস্তফা ভাইস চেয়ারম্যান পদে ছিল, মুস্তফা বাগেরহাট জেলার, তাকে বহিষ্কার করা হয়েছে। সত্যনারায়ণ যুগ্ম মহাসচিব কুমিল্লা, তাকে দেওয়া হয়েছিল, তাকে বহিষ্কার করা হয়েছে। মুসলিম রাজবাড়ী, তাকে সাংগঠনিক সম্পাদকের পদ দেওয়া হয়েছিল, তাকেও বহিষ্কার করা হয়েছে। মাসুদুর রহমান বগুড়া, তাকে পদ দেওয়া হয়েছিল কি ত্রাণ সম্পাদক, না ত্রাণ সম্পাদক, তাকেও বহিষ্কার করা হয়েছে। তার স্ত্রী কি নাম, মহিলাটার নাম কি, নাসিমা আক্তার, তাকেও পদ দেওয়া হয়েছিল, তাকেও বহিষ্কার করা হয়েছে। রহম আলী সাংগঠনিক সম্পাদক ভোলা, তাকেও বহিষ্কার করা হয়েছে। লিখিত আকারে এগুলো বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক নিয়ম অনুসারে আরও 2-1জনকে এখান থেকে রদবদল করা হবে এবং বহিষ্কার করা হবে। এই সকল জায়গায় যোগ্য নেতৃত্ব যারা দিতে পারবে তাদেরকেই পদোন্নতি করা হবে, তাদেরকেই নিয়োগ করা হবে। এক বাক্যে আমার পদটা যদি কেউ চালাইতে পারেন, যারা মোবাইলে আমার পোস্টে কমেন্ট করেন, ভাই প্লিজ আপনার পায়ে পড়ি আপনি ঢাকা আসেন, বাড়ি বসে বসে আপনি সংগঠন চালাতে পারবেন না। আপনি ঢাকা আসেন, আপনাকে আহ্বান করছি, আপনি ঢাকা আসেন। আমি লিখিত আকারে আমার পদটা 7 দিনের জন্য আপনাকে দেব। আপনি 7 দিন এই খরচ টরচ যা আছে, কাজ যা আছে সব কিছুই আপনি মাত্র 7 দিন, যদি 15 দিন চান আপনাকে 15 দিনের জন্য আমি ছেড়ে দেব। 15 দিন আপনি এইটা এসে করেন, আপনার নিজ দায়িত্ব করেন। আমি আপনাকে লিখিত আকারে এখানে দায়িত্ব বুঝিয়ে দেব যে এই সংগঠনের চেয়ারম্যান আপনি, এটা লিখিত আকারে দেব। যে কদিন আপনি চান যে 15 দিনে পারবেন, 7 দিনে পারবেন, আপনাকে 7 দিনের জন্য সেটা দেওয়া হবে। কারো যোগ্যতা থাকলে ঘরে বসে বসে মোবাইলে কমেন্ট না করে সে ঢাকা আসেন, আমাকে ফোন দিয়ে ঢাকা আসেন, আপনাকে আমি দায়িত্ব দেব। একটা কাজ করে দেখান। আমি একদিনে যে কাজ করি আপনি 7 দিনে তার একটা কাজ করে দেখান। আমি একদিনে যেটা করতেছি আপনাদের সেইটার জন্য 7 দিন সময় দেবো। 7 দিনে তার একটা কাজ করে দেখান যে আপনি কাজ করতে পারলেন। ভাই খুলনা জেলা থেকে নাই, আমি খাতা কলম নিয়ে বসেছি। আমার 28 জেলা কমপ্লিট হয়ে গিয়েছে। 28 জেলা কমপ্লিট হয়ে গিয়েছে। বাকি যে জেলাগুলো কমপ্লিট থাকবে না সেগুলো আমি তালিকা প্রকাশ করব খুব দ্রুত। সেই সব জেলায় থেকে লোক নেওয়া হবে। এক বাক্যে 64 জেলা থেকেই ভাই লোক নেওয়া হবে। আপনারা দেখেছেন 44 সদস্য বিশিষ্ট এই কমিটিটা।
আবারও বলতেছি, এটা বেশি করে শেয়ার করেন, কারণ টাকা চাইতেছি কিন্তু এখানেই আমার কথা ভয়েস রেকর্ডিং করে ছাড়তে হবে না, সরাসরি বলতেছি। এখানে যাদের অর্থনৈতিক যোগ্যতা আছে তারা এখানে থাকবেন। এখানে নিজ টাকা, অর্থায়নের টাকা দিয়ে একটা ভাই আমার কমেন্ট করেছেন, বাহাদুর ভাই, মতিঝিল আপনাদের যে অফিস, সেই অফিসের ভাড়া কি বাহাদুর ভাই আপনি দেন? সেই অফিসটা আরেকজনের অফিসে যে বসা হয়, মতিঝিল লিখেছেন আপনার মতিঝিল অফিস, সেই অফিসের ভাড়া কি আপনি দেন? আমি দেই? কোনো গ্রাম পুলিশ সদস্য দেয়? সেখানে গিয়ে দেখা গেছে যে গ্রাম পুলিশ দাঁড়িয়ে থাকে, বসে থাকা লাগে, প্লেট দেওয়া লাগে গ্রাম পুলিশের। আপনি সেখানে ছিলেন কিনা এক রাত 2 রাত আমি জানি না। তো সেখানে প্রয়োজনে ব্যবহারটা করা হয়েছে, অফিসটা প্রয়োজনে ব্যবহার করা হয়েছে, কিন্তু সেখানেও কিন্তু গ্রাম পুলিশ গিয়ে বসার জায়গা নাই। আমি বলছি গ্রাম পুলিশের নিজস্ব অফিসের কথা, অবশ্যই নিজস্ব অফিসের প্রয়োজন আছে ভাই, অবশ্যই নিজস্ব অফিসের ঠিকানার প্রয়োজন আছে। এটা আমি মনে করি 45,000 মানুষ, তাদের কেন অফিস থাকবে না? যার বাড়ি নাই সে বাস্তুহারা, যার অফিস নাই একটা সংগঠনের, সেই সংগঠনটাও বাস্তুহারা সংগঠন। তো গ্রাম পুলিশের সংগঠন, বিশেষ করে বৈষম্য বিরোধী সংগঠন, এটা বাস্তুহারা না। এদের প্রত্যেকের যোগ্যতা আছে, আমি তাদেরকে এখানে নিচ্ছি যাদের যোগ্যতা আছে, যারা 20-50 হাজার টাকা খরচ করতে পারবে। আবারও বলতেছি, এই জায়গাটুকু কাটিং করে লাইভ থেকে নিয়ে আপনারা সাইডে দেন। আমার ভিতরে ভয় নাই, আমি এখান থেকে টাকা নিয়ে এই আমার সমস্ত, আমার সাথে রিলেটিভ সমস্ত সকলের যদি তদন্ত করা হয়, আমার রিলেটিভ যারা আছে, শুধু আমার না, আমার আব্বা, মা, স্ত্রী, পুত্র, সন্তান যারা আছে সকলের, আমার সাথে যারা রিলেটিভ, তাদের নামে তদন্ত করে দেখেন যে এখান থেকে নিয়ে আমি 1 কাঠা জমি কিনছি কিনা, 1% আমার ব্যাংক অ্যাকাউন্টে, আমার আত্মীয় স্বজনের ব্যাংক অ্যাকাউন্টে, কারোর অ্যাকাউন্টে টাকা আছে কিনা, আমি কোথাও কোনো কিছু করছি কিনা, ঢাকায় 5টা বাড়ি করছি সেটা বলতে পারবেন, প্রমাণ করতে পারবেন না। অতএব আমার ভিতরে ভয় নাই। ওই কীভাবে জানি একটা প্রবাদে বলে যে যেটা দিয়ে আমি সেইটাই করতেছি, আমি গ্রাম পুলিশের কল্যাণে করতেছি। অতএব আমার রেকর্ডিং ছাড়া লাভ নাই ভাই। সংগঠন চালাতে গেলে টাকা লাগে, কাজ করতে গেলে টাকা লাগে, সেইটা পাগলেও জানে। যারা স্বীকার করে না তারা টাকা নেয় না, আমি সেইটা না, আমি স্বীকার করি। আমি বড় গলায় ফেসবুকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমেই সেগুলো প্রকাশ করে তারপরে টাকা চাই। আপনারা বলে দিয়ে দেন 64 জেলা থেকে যারাই আমার সাথে থাকবে তাদের আপাতত একের সর্বনিম্ন দিলে 20,000 দিতে হবে, 50,000 টাকা দিতে হবে, সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত তাদের দেওয়ার যোগ্যতা থাকলে আমার এই কমিটিতে 64 জনের নামের মধ্যে আপনি লেখাবেন। এই কী হবে, টাকা দিয়ে কী হবে ভাই? 64 জেলাতে 64টা বাড়ি করবো। লাল মিয়ার 64 জেলাতে 64টা বাড়ি করুন। 64 জেলায় 64টা বাড়ি থাকবে, ঢাকা শহরে একটা বাড়ি থাকবে, যেখানে গ্রাম পুলিশের এসে খাবে, ঘুমাবে, আমি ব্যবহার করব। আপত্তি আছে? যার আপত্তি আছে সে টাকা দিয়েন না, সে আমার সাথে থাকেন না। আর কোনো কথা আছে? যারা আমার সাথে আছে তারা প্রশ্ন করবে না, তারা প্রশ্ন করেও না। গতকাল মিটিংয়ে একটা লোক প্রশ্ন করেছে, তিনি নতুন এসেছে। যারা পুরাতন আছে তারা একজনও প্রশ্ন করেনি, নতুন লোক যারা তারাই প্রশ্ন করবে। তো যাই হোক, খুব দ্রুত যে কাজগুলো হয়েছে সেগুলো যদি আমরা বাস্তবায়ন করতে চাই, যেগুলোই হয়েছে, সামনে হবে, প্রজ্ঞাপন হবে, সেগুলো যদি বাস্তবায়ন করতে যাই, আমাদের এখানে দৌড়ঝাঁপ করতে হবে, এর পিছনে লেগে থাকতে হবে, বাড়ি ঘর ফেলে লেগে থাকতে হবে। তাছাড়া সেই আগের মতোই প্রজ্ঞাপন হবে, বাস্তবায়ন হবে না। বর্তমানেও যে প্রজ্ঞাপনগুলো হয়েছে সেগুলো কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। অনেক থানা থেকে কমপ্লেন আসছে, অনেক জেলা থেকে কমপ্লেন আসছে যে ভাই প্রজ্ঞাপন তো হয়েছে 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে বেতন দেওয়া, কিন্তু এই প্রজ্ঞাপন তো ইউনো স্যাররা মানতেছে না। ইতিমধ্যে কিন্তু বহুত কথাই আমার কাছে আপনারা বলেছেন। তো এগুলোর পিছনে যদি লেগে না থাকি তাহলে এগুলো ওই প্রজ্ঞাপন আকারে পরে থাকবে, বাস্তবায়ন হবে না, কোনো লাভ হবে না। যেই কারণেই এখানে পরে আছি, লেগে আছি এগুলো বাস্তবায়ন করার জন্য। যদি আপনাদের বিশ্বাস থাকে, আস্থা থাকে, অবশ্যই প্রত্যেকটা কাজই হবে, কোনোটা কাজ মিস যাবে না, প্রত্যেকটা কাজ হবে, প্রত্যেকটা কাজই হবে। কোন থানার সমস্যাগুলো, এগুলো জেলা ওয়ারি, এই যে জেলা প্রতিনিধি নেওয়া হচ্ছে, জেলা প্রতিনিধির কাছে প্রত্যেকটা থানা ওয়ারি আপনারা জেলা প্রতিনিধির কাছে জমা দেবেন, জেলা সভাপতির কাছে জমা দেবেন। জেলা সভাপতি খুব দ্রুত 64 জেলায় জেলা সভাপতি দেওয়া হচ্ছে।
আপনারা আপনাদের থানার সমস্যাগুলো জেলা সভাপতির কাছে লিখিত আকারে জমা দেবেন। সেগুলো নিয়ে আমি প্রত্যেকটা জেলায় ডিসি স্যারের কাছে আমি নিজে যাব। এই সংগঠনের পক্ষ থেকে, আপনাদের ইয়াং জেনারেশনের এই বৈষম্য বিরোধী সংগঠনের পক্ষ থেকে নিজে আমি জেলা প্রশাসক স্যারের কাছে যাব আপনাদের সাথে নিয়ে। আমি সেখানে গিয়ে স্যারের কাছে সমস্ত সমস্যাগুলো তুলে ধরবো। স্যার সমস্যাগুলো সমাধান যদি করে, ভালো না হলে সেগুলো এসে মন্ত্রণালয় প্রবেশ করে মন্ত্রণালয়ের মাধ্যমে, সচিব স্যারের মাধ্যমে সেগুলো সমাধান করব। একটু সময় দেন, দেখেন যে এগুলো পূর্বের কোনো কমিটি করেনি, এগুলো আপনাদের বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছে তারা এগুলো করবে। তার জন্য সময়ের প্রয়োজন আছে, সময় দেন, তখন বুঝতে পারবেন যে না, পূর্বের কমিটি আর এই বর্তমান কমিটির সাথে আকাশ পাতাল তফাত আছে। এক না, দুইটাই আকাশ পাতাল তফাত আছে। আমাকে যদি সময় দেন, ইনশাল্লাহ গ্রাম পুলিশ সদস্যরা ঢাকায় যারা যে কাজে আসেন, আপনার ঢাকায় এসে আর হোটেলে থাকতে হবে না। আশা করি আমাদের যে পরিকল্পনা আছে, গ্রাম পুলিশের নিজস্ব বিল্ডিংয়ে গ্রাম পুলিশ এখানে থাকবে। যদি আল্লাহ সুযোগ দেয়, সময় দেয়, কাজ করতে পারি, গ্রাম পুলিশের ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ যদি সুযোগ এবং সময় পাই, গ্রাম পুলিশের নিজস্ব বিল্ডিং ঢাকাতে থাকবে। নিজস্ব বিল্ডিংয়ে থেকে ঢাকাতে কেউ কোনো কাজে আসলে নিজেদের বিল্ডিংয়েই তারা থাকবে। আর মিটিং মিছিলের জন্য এসেও ভাড়া আর থাকতে হবে না, নিজস্ব বিল্ডিংয়ে থাকবে। আমি সেই পরিকল্পনা নিয়েই এগুচ্ছি। হ্যাঁ ভাই, শরীয়তপুরের থেকে একজন লোক আসছিল, ওনার নামটা আমার নামদানি কি চাইছিল, নামটা ভুলে গেছি গে, উনি খাতায় স্বাক্ষর করে নাই, যে কারণে ওনার নাম পাচ্ছি না। তো তাকে বলে দিয়েছি যে এই গিয়ে প্রত্যেক জেলায় কমিটি দিতে হবে। এটা আমি সচিবালয়ে গিয়েছিলাম, সচিব স্যার বৃহস্পতিবার বলে দিয়েছে, লালমিয়া দ্রুত 64 জেলা কমিটি দ্রুত এখানে সাবমিট করো। তো দ্রুত, তো যে এসেছিল তাকে আমি বলেছি যে জেলা কমিটিটা দ্রুত সাবমিট করেন। তাছাড়া কিন্তু সামনে যে পোশাক আপনারা পাবেন সামনে বছরের, যদি এই জেলা প্রতিনিধি এবং সভাপতি কমিটি এখানে জমা না দেই, তাহলে আবারও পোশাক পেলেন, পোশাকে অভিযোগ থাকলো, তখন অভিযোগ থাকবে যে ভাই পোশাক ভালো না, এই না সেই না। এগুলো যাতে না থাকে সেই জন্য আপনাদের দ্রুত কমিটি করে দিতে হবে। আশা করি যদি প্রত্যেকটা জেলার কমিটি আমি মন্ত্রণালয়ে দ্রুত জমা দিতে পারি, তাহলে আগামীতে যে পোশাক আপনারা পাবেন সেগুলো মানসম্মত পাবেন, আপনাদের মনের মতো পাবেন। আপনারা যেভাবে চান সেইভাবে আমি মন্ত্রণালয়ে কথা বলবো, সকলের সাথে কথা বলে যে আপনারা কী ধরনের পোশাক চাচ্ছেন সেভাবেই আপনারা পোশাক পাবেন। আমরা যত দেরি করব তত আমরা পিছিয়ে যাব, যে কারণে আমি দেরি করব না, দ্রুত এগুলো করার চেষ্টা আমি করতেছি। আর পাশের লোকে কিছু বলে, পিছনে শকুন আছে, শকুনের কাজ করবেই। তো শকুনের দিকে আমি তাকাচ্ছি না, আমি আমার মতো এগোচ্ছি। শুধু যদি কবি বলেছেন যদিও যে কুকুর কামড় দিলে তাকে কামড় দিতে হয় না, কিন্তু আমার বাসায় পাগলা কুকুরকে লাঠি দিয়ে বাড়ি মারতে হয়। বাড়ি না মারলে সে এক কামড় দিয়েছে, আবার দ্বিতীয় কামড় দেওয়ার সে চেষ্টা করে। আর বাড়ি একটা মারলে, কামড় যদিও একটা দিয়েছে, এবার কুকুর দৌড়ের উপরে থাকবে বাড়ি একটা মারলে। তো আমি কামড় দেবো না, কিন্তু তাকে বাড়ি দেব, আমি তাকে বাড়ি দেব। তো যাই হোক, লাইফ থেকে বেরিয়ে যাব। আমার একটি ভাই বলেছেন যে তাহলে আমার সাথে কেন খারাপ ব্যবহার করলেন। আমি ভাই এই কারণে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, ওই শরীয়তপুরে যে সৈয়াল সাহেব ফোন দিয়েছিলেন, তিনি রেকর্ডিং করে ছেড়েছে, সেইটা আপনি গ্রুপে ছেড়ে দিচ্ছেন। সেটা গ্রুপে ছাড়ার কিছু নাই, তিনি আমার অনেকগুলো কথা কাটিং করে ছেড়েছে। তাকে আমি বুঝিয়ে বলেছিলাম যে আপনারা যদি না পারেন এই মুহূর্তে, তাহলে আপনারা কমপক্ষে 25-30 হাজার টাকা, উনি বলছিল 4-5 জন মিলে যদি আমরা দিই, ঠিক আছে 4-5 জন মিলে দিলে আরও ভালো। যে আপনারা আপনার জেলাতে যে কটা থানা আছে 4-5 জন মিলে আপনারা দৌড়ালেন, থানায় কোন জায়গায় কার সমস্যা আছে সমস্যাগুলো নির্ণয় করলেন, দৌড়ালেন, আরও সুবিধা হইলো আপনারা 4-5 জন মিলিয়ে দেন। কিন্তু ওই কুত্তার বাচ্চায় কথাগুলো কাটিং করে এই জানোয়ারের বাচ্চায় কিছু কথা ছেড়েছে, কিছু কথা ছাড়েনি। তো আমার আবার বাসা ভালো না, কারণ আমি যেখানের সভাপতি সেখানে সব দাঙ্গা বাহিনী, যেখানে যা লাগে সেখানে তাই দিই, যেখানে মুগুর লাগে সেখানে মুগুর দিই, আর যেখানে ভালোবাসা লাগে সেখানে ভালোবাসা দিই। আমি কিন্তু ভদ্র ছেলে না। তো ওই সোয়ালগিরি আমাদের কিছুই করতে পারবে না। ওই কমিটির দালাল পরবর্তীতে ওর নাম্বারটা পরবর্তীতে বের করে সেটাকে ট্রু কলারে ফেলে ওর নাম পেয়েছি যে ওর নাম হচ্ছে সোহেল সোয়াল। ট্রু কলারে ফেলে
জানতে পেরেছি যে এই সুয়েল ছয়াল তিনি আমার প্রত্যেকটা পোস্টের ভিতরে বিরূপ মন্তব্য করে তিনি কর্মচারী ইউনিয়নের 5 কুত্তা। ওই মুফাজ্জলের মতো মুফাজ্জলের টেন্ডার কমিটির প্রতি বছরে 1-1.5 লাখ টাকা টেন্ডার থেকে আসে। এখন সেটা যখন নষ্ট হয়ে যাচ্ছে, মুফাজ্জলের মাথা নষ্ট হয়ে গেছে। সে কি বলতে কি বলে সে নিজেও জানে না। ক্ষমতা থাকলে মুফাজ্জল তুমি ঢাকা আসো, ঢাকা আসো। বাপের বেটা হইলে মার বুকের দুধ খেয়ে থাকলে বাড়ি বসে হুমকি না দিয়ে ঢাকা আসো। আমি তোমার ওইখানেও আসবো, আমি তোমার জেলাতেও আসবো। এই 45,870 জন গ্রাম পুলিশের কল্যাণের পথে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের ওইখানেই আমি পাহাড় হয়ে দাঁড়াবো। আমার সাথে যারা আছে প্রত্যেকেই পাহাড় হয়ে দাঁড়াবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবারও বলতেছি, খুব শীঘ্রই প্রত্যেকটা ফলাফল পাবেন। প্রত্যেকটা আমরা যা যা কথা দিয়েছি প্রত্যেকটা ফলাফল পাবেন। কিন্তু এমন না যে রাত্রে মুরগি খোয়ারে ঢুকলো, সকালবেলা বের হইলো আর অমনি দেখলেন একটা ডিম পাড়ে রাখছে, সকালবেলা দেখলেন। এগুলো সময় লাগবে, একটু সময় দিতে হবে। ধৈর্য নিয়ে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন, আমার থেকে ভালোবাসার ব্যক্তিই পাবেন না। কেন মুফাজ্জল? আরে দূর, মুফাজ্জল কি বললো বাদ দাও দেখি। মুফাজ্জল আমার হিজলা কয়, তো হিজলা কেরা? ওরা তো আচ্ছা, ইমরানের যারা সন্তান কইছে এই বলতে দেও না। ও বাড়ির থেকে তো বাজি ফুটানো যায়, বাড়ির থেকে বাজি ফুটাইলে কি হইলো? ওর যদি হিজলা না হয়ে থাকে মুফাজ্জল, আর মুফাজ্জল যদি আসলে ওর বাপের জন্মের হয়ে থাকে, তাহলে ও ঢাকা এসে দেখায়। আমি তো ঢাকায় এখনো মন্ত্রণালয়ের চারিদিক দিয়ে ঘুরে তারপরে এই রুমে হয়ে থাকি। ও যদি ওর বাপের সন্তান হয়ে থাকে সেটার প্রমাণ ও ঢাকা এসে দেখ। ঢাকা আসবে কি করে? ফকিন্নি ও ঢাকা আসবে কোথা থেকে? গ্রাম পুলিশের টাকা না নিলে তো ঢাকায় আসতে পারে না। ওর বাড়ির বাজার থাকে না, আমি জানি ওর বাড়ির বাজার থাকে না। বড় বড় কথা শুধায়, লেকচার শুধায়। তো যাই হোক, ও কি বললো ওগুলো দেখার বিষয় না। ও হলো একটা মশা, কয় হাতি ঘোড়া গেল তল, মশায় মাছিতে বলে কতজন। ওগুলো একটা এখানে মাছি, ওর মাথাটা নষ্ট হয়ে গেছে। ওর টেন্ডার কমিটি থাকতেছে না, 1.5 লাখ টাকা বছরে পাবে না বাড়ি। ওর এখন দেখছেন, ওর আগের চেহারা দেখেন, বর্তমান চেহারা দেখেন। নতুন যৌবন ফিরত এসেছে। যার ভাত জুটতো না সে এখন এই পাহাড়ের লাইভ ভিডিও মোবাইল বড় স্ট্যান্ড নিয়ে এসে এই প্রাকৃতিক দৃশ্য সিনারি বন্দি করে সেগুলো ছাড়ে, সেগুলো রিলস ভিডিও বানায়। যার গত বছরের আগের বছরও যার বাড়িতে ঘর ছিল না, বাদ জুটতো না, গত বছর থেকে টেন্ডার কমিটি পাইছে। এখন তার চেহারার পরিবর্তন হয়ে গেছে, চেহারায় গ্লেস মারে। মামলা শেষ হবে, একটু ধৈর্য ধরেন। রাজপথে যেভাবে দেখেছেন মামলাও সেভাবে দেখবেন। আমি উজ্জ্বল খান না ভাই, এই মামলা বাদ দিয়ে আমি লাল মিয়া অ্যান্ড আদার্স বিয়ার্স বাংলাদেশ, লাল মিয়া বনাম রাষ্ট্রপক্ষ, লাল মিয়া এই মামলার বাদী, রাষ্ট্রপক্ষ মামলার বিবাদী। বর্তমানেও আমরা একটা ভুল ব্যাখ্যা দিই যে বর্তমানে রাষ্ট্রপক্ষ বাদী, আমরা বিবাদী না। বর্তমানেও বিবাদী রাষ্ট্রপক্ষই, বাদী আমরা। এগুলোর ব্যাখ্যা সেগুলো দেখবেন সামনে থেকে, কোর্টে দেখেন, কোর্টের সামনে থেকে পাবেন যে কোর্টের কাজটা দ্রুত শেষ করব আমরা। সামনে দেখতে পারবেন যে এই বৈষম্য বিরোধী ইয়াং জেনারেশন যেখানে পাড়া রাখবে সেখানে বৈষম্য দূর হয়ে যাবে। ফ্যাসিবাদী সরকার আমাদের দীর্ঘদিন 5-6 বছর ফ্যাসিবাদী সরকারের কারণে আমরা আমাদের সুন্দর একটা রায়, হাইকোর্টের সুন্দর একটা রায়, সেই রায়টা তলে সেই রায়টাকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেছে দীর্ঘদিন। সেটা এই সরকারের সময় আর সম্ভব না। এই সরকার ন্যায্য বিষয় মাটি চাপা দেবে না, সেটা প্রমাণ ইনশাল্লাহ বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সদস্যরা খুব দ্রুতই দিতে যাচ্ছে, সেটা খুব দ্রুত আপনারা দেখতে পারবেন। আপনারা কেউ হতাশ হবেন না, একটা লোকও হতাশ হবেন না, হতাশ হওয়ার দরকার নেই ভাই। পাশে থাকেন, সাথে থাকেন, বিশ্বাস রাখেন, দেখবেন যে না, আমরা ভুল জায়গাতে পাড়া দেইনি, আমরা ভুল লোকের সাথে মিশিনি, আমরা ভুল লোককে বিশ্বাস করিনি। তারা পূর্বে থেকেই বলে আসতেছে জুন মাস আসলেই তাদের দৌড়ঝাঁপ শুরু হয়। তারা কি বললো সেগুলো দেখার বিষয় নাই, আমরা কি বললাম। আমাদের পাশে থাকেন, সাথে থাকেন, ভালো থাকবেন। ময়মনসিংহ ফুলবাড়িয়া থানা গ্রাম পুলিশের
বেঈমান সভাপতি আছে, নাম হলো মুফাদ জোট। ভাই যাই হোক, আমি ভাই বগুড়া সদর থেকে কত টাকা পেয়েছেন ভাই ওইভাবে খেয়াল নাই, সদর থেকে কয় টাকা জানিয়ে আন্দোলনের সময় তুলে পাঠিয়েছিল ওইভাবে খেয়াল নাই। এখন যেগুলো সহযোগিতা করতেছে 1000, 2000, 3000 এরকম যারা সহযোগিতা করতেছে 500, 200, এগুলোর হিসাবটা ভাই আমরা ওইভাবে রাখছি না। দেখা গেলো কোনোদিন 500 টাকা হয়, কোনোদিন 1 টাকা আসে না, কোনোদিন একদিন সর্বোচ্চ মনে হয় কয় টাকা আসছিল, 13,000 টাকা একদিন সর্বোচ্চ। 13,000 টাকা আপনাদের একটা দিনে আসছিল। এরপরে 5 দিনে 1 টাকাও আসে নাই। ওই মোবাইল আমার কাছে থাকে না, ওই মোবাইল থাকে সুমনের কাছে। যে মোবাইল বিকাশ মোবাইল ওইটা সুমনের কাছে থাকে। টাকার অ্যাকচুয়ালি অ্যাকুরেট হিসাবটা আমিও দিতে পারি না, ওর কাছে জিজ্ঞেস না করলে। একদিন সর্বোচ্চ 13,000 টাকা একদিন আসছিল, আর 5 দিনে 1 টাকাও আসে নাই, 1 টাকাও না। আর এক সপ্তাহ, এই এক সপ্তাহের ভিতরে না 500 টাকা আসছে এক সপ্তাহের ভিতরে। গতকাল 3,000 টাকা আসছে, গতকাল রাতে 3,000 টাকা আসছে। আমরা মুখ পোষা বিড়াল না, মুখ পোষা এমন করে খায় আর এমন করে বিড়ালে হাত দিয়ে মুখ পোষা বিড়াল না। যে যা দেবে সেগুলোর হিসাব আমরা অবশ্যই দেব। খরচ হচ্ছে, প্রতিদিন খরচ হচ্ছে, আপনাদের কাজ করতেছি, খরচ হচ্ছে। সমস্যা কি? গাঙ্গের পানি গাঙ্গে যাচ্ছে, সমস্যা কি? মুফাজ্জলের মতো বাড়ি চালাতে হয় না আমাদের। যারা আমার সাথে আছে, এখন আমার সাথে যারা আছে তাদেরও ডিমান্ড নেই, তাদেরও বাড়িতে টাকা দিতে হয় না, আমার সাথে পেট বাঁধে তারা থাকে। এখানে থাকা খাওয়াগুলো তাদের, আপনাদের টাকা বহন করে আমরা থাকি। যাই হোক, অনেক কথা হইল। হুমান রশিদ, তোর আলে গালে জুতা মারুম, জুতা যদি না মারতে পারছে, মাদার চুদ কি ফুটানি করতেছি, মাদার চুদ কি ফুটানি করতেছি, মানুষের টাকা ফুটানি কি ফুটানি করতেছি এবারে। শুয়ারের বাচ্চা, তুই চিনস? তোর ভাঙা ঘর না টিনের ঘর, তোর বাড়ি পিটাবো। তোর আমি চ্যালেঞ্জ দিলাম লাইভের ভিতরে, রংপুর আসবো, তোর রংপুর এসে তোর পিটাবো। তোর ক্ষমা, তুই তো ভিডিও লাইভ করলে এনে ঘর দেয় ক্ষমা চাইছিস, ভাই মাপ চাই ভাই, ভুলে গেছে গা। লাইভে বললাম আমি, তোর রংপুর এসে বৈষম্য বিরোধী গ্রাম পুলিশের যে কয়জন আছে তোর সবটিতে মিলে পিটাইবো। রংপুর এসে তোর পিটাইবো, তুই প্রস্তুত থাক। এমনও হইতে পারে আমার রংপুর যাইতে হবে না, তোরে ওইখানে তোরে তোর বাড়িতে যাই পিটাইবো। প্রস্তুত থাক, তুই প্রস্তুত থাক। এটা চ্যালেঞ্জ করলাম। আগেই বলছি, বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ এটা একটা মাস্তান সংগঠন, এটা সংগঠন কিন্তু না, এটা একটা মাস্তান সংগঠন। 45,870 জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার জন্য যেখানে মাস্তানি করা প্রয়োজন সেখানে মাস্তানি করবে। যার যেটা দরকার তারা সেই ঔষধই দিবে। এখানে প্রস্তুত থাক। আমি কাল পরশুর ভিতরে তোর এখানের ব্যবস্থাটা আগে নেব। আমি ঢাকাতে আছি কাজে, কিন্তু তোর ব্যবস্থাটা আগে নেব। তোর থানার গ্রাম পুলিশ আমি পাঠাচ্ছি। ভালো থাকবি। আসসালামু আলাইকুম প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, আপনারা ভালো থাকবেন, আপনারা দোয়া করবেন। আর এই যে ওই শোয়ারটাকে গালি দিলাম, আসলে এই যে শোয়ার আপনারা সকলেই ছিলেন, শোয়ারকে তো শোয়ারই বলতে হয়। কুত্তা, কুকুরকে কিন্তু কুকুরই বলতে হবে। এখন মানুষরূপী মানুষের ভিতরেই শয়তান বাস করে। মুসলমান ধর্মে আছে যে শয়তান কিন্তু আলাদা কোনো কিছু হয়ে আসে না, মানুষের ভিতরেই ঢুকে। ও শয়তান, ওই মানুষটাই ওর ভিতরে ঢুকে যখন, তখন ও শয়তান। আর কুকুর মানেই কুকুর। তো এই কুকুরটাকে, এই শোয়ার বলছি, ক্ষমা করবেন, সকলেই ক্ষমা করে দিবেন। অনেকেই বলেন যে ভাই নেতৃত্বের ভাষা এটা না। আসলে ভাই নেতৃত্বের ভাষা এটা না, এটা নেতৃত্বের ভাষা না, এটা বৈষম্য বিরোধী দূরের ভাষা। বৈষম্য বিরোধী দূরের ভাষা এটা ভাই নেতৃত্বের ভাষা না। নেতৃত্ব এখানে দিতে আসিনি, এখানে দীর্ঘদিন চেয়ার আটকে রাখতে আসিনি, এখানে ভাগ্য পরিবর্তন করতে আসছি। তার জন্য যেখানে যে আচরণ করা লাগবে সেখানে সেই আচরণই হবে। রাজপথে যখন আন্দোলন করেছি দেখেছেন, তখন যেখানে যেটা লাগে মুহূর্তের ভিতরে আমরা এই প্রধান উপদেষ্টার বাসভবনে চলে গেছি। এরপরের প্রয়োজন ছিল সচিবালয়ে আসা, সকল গ্রাম পুলিশ নিয়ে সচিবালয়ে চলে গেছি। যখন যেটা দরকার তখন সেটা দেওয়াটাই হচ্ছে এই বৈষম্য বিরোধী সংগঠনের কাজ। যেটা তাকে দিতে হবে সংগঠন, সেইটাই তাকে দেবে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।